এখন থেকে আর কোনো কথা হবে না, ঠিক আছে? কথা হবে আমার সাথে, সাইড টকিং হবে না। দেখেন আমরা দুইটা নীতি পড়ে ফেলেছিলাম বৈশিষ্ট্য। এটা হচ্ছে আমার থার্ড। কি বলেছে? পার্লামেন্টারি ডেমোক্রেসি। ডেমোক্রেসি বলতে আপনারা সবাই বুঝেন কি বুঝিয়েছে। পার্লামেন্টারি ডেমোক্রেসি বলতে কি বলেছে? বাংলাদেশ follows the parliamentary system of government. The president is the head of state while a prime minister is the head of government. আপনারা খুব ভালো করেই জানেন বাংলাদেশের নীতি অনুযায়ী আমাদের রাষ্ট্রপতি কি মানে কেমন ক্ষমতার অধিকারী হয়? সবচেয়ে বেশি ক্ষমতার অধিকারী হয় কি আমাদের রাষ্ট্রপতি। কিন্তু আমাদের গভর্নমেন্টের যে প্রধান সে কে? প্রাইম মিনিস্টার। গভর্নমেন্টের যে প্রধান সে কে? প্রাইম মিনিস্টার। এবার দেখেন এখানে জাতীয় সংসদের কথা বলা হয়েছে। আমাদের পার্লামেন্টারি যে বডি সেই বডিটা আসলে কোথায় তৈরি হয়? জাতীয় সংসদে। সেই পার্লামেন্টারি বডিটা কোথায় তৈরি হয়? জাতীয় সংসদে। যে কোনো ধরনের বিল উত্থাপন বলেন, যে কোনো ধরনের দাবি বলেন, যে কোনো ধরনের নীতি বলেন, পলিসি বলেন, সবগুলো কোথা থেকে আমাদের তৈরি হয়? পার্লামেন্ট। এবং কিছু আছে যেটা আপনার আইন সিদ্ধ, যেটা আপনার সুপ্রিম কোর্ট বা আইন সিদ্ধান্ত নেবে, কিন্তু বেশিরভাগই কোথায় হয়? ন্যাশনাল পার্লামেন্টে। ফোর্থ ওয়ান দেখেন ইউনিটারি স্টেট। এখানে বলেছে বাংলাদেশ এমন একটা স্টেট যেখানে সকল ধরনের পাওয়ার এটা হচ্ছে সেন্ট্রালাইজড এট দ্য ন্যাশনাল লেভেল। কি বলেছে দেখেন? নট দ্য ফেডারেল লেভেল, ন্যাশনাল লেভেল বলেছে। আপনার যে পাওয়ারটা, গভর্নমেন্টের যে পাওয়ার, সেটা কিন্তু একটা জায়গায় কক্ষিগত থাকে না, পুরো ন্যাশনাল অনুযায়ী এটা মানে সেন্ট্রালাইজ করা থাকে। ধরেন সকল ধরনের সিদ্ধান্ত কি প্রাইম মিনিস্টার একা নেয়? একা নেয় না। যখন কোনো একটা সিদ্ধান্ত নেয় তখন তার যে আরো যে বডি আছে, ধরেন বিভিন্ন জেলাতে যারা আছে বিভিন্ন দায়িত্বে, অর্থ মন্ত্রণালয়ে, কেউ হচ্ছে আইন বিভাগে, কেউ হচ্ছে আপনার কি বলে প্রতিরক্ষা মন্ত্রণালয়, এরকম যে কেউ এডুকেশনাল মিনিস্ট্রি, বিভিন্ন যে পার্টগুলো আছে সবার মতামতের ভিত্তিতে কিন্তু একটা সিদ্ধান্ত নেওয়া হয়। এই পাওয়ারটা তাদের সবার মধ্যে কিন্তু ছড়িয়ে দেওয়া আছে। এখানে কিন্তু গভর্নমেন্ট একা কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। সো এটা হচ্ছে আপনার ফোর্থ ওয়ান। 5 নম্বরে দেখেন সেকুলার স্টেট। এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এই জন্য বলেছে আপনারা রিলেট করতে পারবেন। দেখেন the constitution ensures that the state is secular, treating all religions equally without favor and prejudice. এখানে সকল ধর্মের মানুষ বাস করবে। এখানে কোনো ধর্মের মানুষ কোনো ধর্মের মানুষকে ছোট করতে পারবে না, কোনো ধর্মের মানুষ কোনো ধর্মের মানুষকে আঘাত করতে পারবে না। এখানে সবার অধিকার সমান। আপনিও যেই আদালতে বিচার চাইবেন, অন্য ধর্মের একজন মানুষ সেই আদালতে বিচার চাইবে। এখানে কেউ সংখ্যাগুরু না, কেউ সংখ্যালঘু না। বুঝতে পেরেছেন? আমাদের কাছে অনেক সময় মনে হয় কেউ কেউ সংখ্যালঘু, কিন্তু না। আমাদেরকে বুঝতে হবে এই দেশটা আমাদের, এই দেশে আমরা সবাই সমান। এখানে কেউ সংখ্যালঘু না, কেউ সংখ্যাগুরু না। আমাদের একটা পরিচয়, আমরা বাঙালি, আমরা বাংলাদেশি। সো এখানে কোনো ধর্মীয় কোনো ধরনের বিভেদ থাকবে না। দেখেন ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। কি বলেছে আপনার? আমাদের কিন্তু আইনের যে দিকটা, আইন পরিষদটা কিন্তু আমাদের সম্পূর্ণ আলাদা, আইন বিভাগটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আইন বিভাগ কোনো গভর্নমেন্টের সাথে জড়িত না, আইন বিভাগ কোনো কিছুর দ্বারা প্রভাবিত হতে পারবে না। আইনগত যেই সিদ্ধান্তগুলো এবং আইনগত যেই বডি, এটা সম্পূর্ণই আলাদা, এটা সম্পূর্ণই কি আলাদা। দেখেন দ্য জুডিশিয়ারি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য এক্সিকিউটিভ এন্ড লেজিসলেটিভ ব্রাঞ্চেস। এটা কিন্তু সরকারের কোনো ব্রাঞ্চের সাথে এটা কোনো সম্পর্ক নেই। তাদের সিদ্ধান্ত আলাদাভাবে নেওয়ার ক্ষমতা আছে, তারা যে কোনো সিদ্ধান্ত আলাদাভাবে দিতে পারে, এটা আমাদের সংবিধান বলে। The Supreme Court is the highest court, ensuring the rule of law and protection of constitutional rights. আপনারা দেখেছেন না বিভিন্ন ধরনের আইন নিয়ে বা বিভিন্ন ধরনের আইন পরিবর্তন নিয়ে আপনারা কোথায় যান? সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্ট হচ্ছে আমাদের দেশের সবচেয়ে বড় বা সবচেয়ে উঁচু স্থানে থাকে। আপনি কিন্তু সুপ্রিম কোর্টের একটা আইন চাইলেই ব্রেক করতে পারবেন না। সুপ্রিম কোর্ট যখন একটা আইন করবে দেশের জন্য, দেশের ভালোর জন্য, তখন কিন্তু আপনি চাইলেই সেটা ব্রেক করতে পারবেন না, ঠিক আছে? এবার দেখেন ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। These principles guide the governance of the country, aiming to promote the welfare of the people of securing a social order. দেখেন আমাদের প্রিন্সিপাল কি বলে, আমাদের গভর্নমেন্টের প্রিন্সিপাল কি বলে? জনগণের ভালো কোনটাই হবে সেটা নিশ্চিত করা, জনগণের অধিকার, ইকোনমিক এন্ড পলিটিক্যাল যে পাওয়ার, প্রত্যেকটা যে ডেভেলপমেন্ট, ইকোনমিক পাওয়ার, এডুকেশনাল, সকল কিছু কি অনুযায়ী চলবে? জনগণের কোনটাতে ভালো হবে সেই অনুযায়ী সিদ্ধান্তটা নিতে হবে। এখানে গভর্নমেন্ট মানে সকল ক্ষমতার উৎস কে? জনগণ। সকল ক্ষমতার উৎস কে? আমরা, জনগণরা, ঠিক আছে? এবার দেখেন প্রভিশনস ফর অ্যামেন্ডমেন্ট। দেখেন আপনি যে কোনো কিছু একটা বাদ দিবেন বা কোনো কিছু একটা যুক্ত করবেন, সেটারও কিন্তু একটা প্রভিশন আছে। আপনি কিন্তু সংবিধান কিন্তু আমাদের এমন
দেশের ভালোর জন্য বা ধরেন কোনো কিছু একটা যুক্ত করতে হবে, আপনি যুক্ত করতে পারেন, সেটা একটা প্রপোজাল দিতে হয়, সেটা নিয়ে অ্যানালাইসিস করে তারপরে সেটা চেঞ্জ হয়। আবার কোনো কিছু যদি কাটছাট করতে হয় সেটাও করে। দেখেন কি বলেছে, কনস্টিটিউশন ইনক্লুডস প্রভিশন ফর দ্য অ্যামেন্ডমেন্ট টু অ্যাড্রেস চেঞ্জিং নিডস এন্ড সার্কামস্ট্যান্স। কি বলেছে, যদি আপনার চেঞ্জের প্রয়োজন হয়, যদি দেখা যায় এটা একটা ন্যাশনাল ক্রাইসিস, তখন অবশ্যই আপনি সংবিধানকে পরিবর্তন করতে পারবেন, কিন্তু সেটা রাষ্ট্রের সুবিধা অনুযায়ী। রাষ্ট্রের ভালোটা আপনাকে দেখতে হবে, আপনি আপনার মন মতো কিন্তু পরিবর্তন করতে পারবেন না। ঠিক আছে, এবার দেখেন কি বলেছে লাস্টেরটা, bilingual constitution. The constitution is available in both Bengali and English. দেখেন এটা কিন্তু শুধু বাংলা ভাষায় না, এটা বাংলা ভাষায়ও পাবেন, ইংরেজি ভাষাতেও পাবেন, reflecting the linguistic heritage of the nation. এটা বলতে কি বুঝিয়েছে বলেন তো? এটা বলতে বুঝিয়েছে আমাদের যে সংবিধানটা সেটা কোথায় গিয়ে রিফ্লেক্ট করছে, শুধু যে বাংলাদেশকে বা বাংলা ভাষাকে রিফ্লেক্ট করছে তা না। আপনি এখানে যদি ইংলিশে পড়তে পারেন, অবশ্যই এখানে বিভিন্ন ভাষার একটা সংমিশ্রণ হচ্ছে। আমরা কিন্তু আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজকে এখানে প্রাধান্য দিচ্ছি, তাই না? এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক্স। মোটামুটি ক্যারেক্টারিস্টিক্স গুলো বুঝতে পেরেছেন কি কি? তাহলে একটা মানে সামারি করে ফেলেন। আমাদের এটা হচ্ছে প্রথম আমরা পড়েছিলাম কি, একটা প্রস্তাবনার মাধ্যমে আসতে হয়। দ্বিতীয়টা কি ছিল? হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস গুলো দ্বিতীয়ত উল্লেখ ছিল। তৃতীয়ত কি ছিল? 3 নম্বরে কি পড়েছেন? একটা নির্বাচনের মাধ্যমে একটা গভর্নমেন্ট আসে এবং সেই গভর্নমেন্টটা কিভাবে হয়, তার পাওয়ার কার বেশি থাকে কার কম থাকে এবং কে প্রধান পাওয়ারে থাকে সেটা। 4 নম্বরে কি পড়েছেন? আপনার আইনগত যেই পর্ষদগুলো বা আমাদের আইন সভা, সেটা সম্পূর্ণ কি গভর্নমেন্ট থেকে আলাদা, সেটা সম্পূর্ণই আলাদা একটা অস্তিত্ব বজায় থাকে। এরপরটা কি পড়েছেন? ধর্মনিরপেক্ষতা। অবশ্যই আমাদের কনস্টিটিউশন এটা বলে যে আমাদের দেশে সকল ধর্মের লোক সমান, সকল ধর্মের অধিকার সমান। এবং শেষেটা কি পড়েছেন? শেষেটা কি পড়লেন মনে করেন? দেখেন লাস্টেটা পড়েছেন কি, আমাদের দেশের কনস্টিটিউশন বাংলা এবং ইংলিশ দুই ভাষাতেই মানুষ পড়তে পারে বা দুই ভাষাতেই আছে। ওকে, এইটুকুটা। এবারে দেখেন দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। আপনারা বলেছিলেন না যে প্রেসিডেন্ট এবং আমাদের প্রাইম মিনিস্টার দুইজনের তো এখানে হচ্ছে ক্ষমতা আলাদা থাকে, তাদের পাওয়ারগুলো আলাদা থাকে, বা তারা কোন পাওয়ার এক্সারসাইজ করতে পারবে কোনটা পারবে না, এগুলো কিন্তু আলাদা থাকে। স্টপ টকিং। আচ্ছা, দেখেন এখানে কি বলেছে, দ্য প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, দ্য ইকোনমিক্যাল হেড অফ স্টেট। দেখেন স্টেটের হেড কে? প্রেসিডেন্ট, উইথ পাওয়ারস এন্ড ফাংশনস দ্যাট ক্যান বি ব্রডলি ডিভাইডেড ইনটু 6। দেখেন 6 ডিভিশন। এখানে পাওয়ারটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 6 ভাগে। একজন প্রেসিডেন্ট কি কি পাওয়ার রাখে দেখেন, এগুলো আপনারা আগে জানতেন কিনা জানি না, এগুলো জানা খুবই জরুরি। ঠিক আছে, প্রথমত দেখেন এক্সিকিউটিভ পাওয়ার। এখানে কি বলেছে, দ্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস দ্য প্রাইম মিনিস্টার। প্রেসিডেন্ট কাকে অ্যাপয়েন্ট করে? প্রাইম মিনিস্টারকে অ্যাপয়েন্ট করে। হু মাস্ট বি আ মেম্বার অফ দ্য মেজরিটি পার্টি ইন দ্য জাতীয় সংসদ। কি বলেছে? তাকে প্রাইম মিনিস্টার নির্ধারণ করে যে জাতীয় সংসদে সর্বোচ্চ ভোট পেয়ে যায়। আপনি যখন বেশি ভোট পাবেন তখন তাকে এগিয়ে থাকবেন। তো এই বেশি ভোটে যে এগিয়ে থাকবে তাকে কিন্তু পার্লামেন্টে প্রাইম মিনিস্টার হিসেবে নিয়োগ দেওয়া হয়। এবার দেখেন, অ্যাপয়েন্ট দ্য চিফ জাস্টিস এন্ড আদার জাজেস অফ দ্য সুপ্রিম কোর্ট। কি বলেছে? যেহেতু আমার সুপ্রিম কোর্টটা আমার একটা আলাদা ডিভিশন বা একটা আলাদা অস্তিত্ব থাকে, তো এখানে কে এটা নির্ধারণ করে? প্রেসিডেন্ট। এবার দেখেন, ক্যান ডিক্লেয়ার আ স্টেট অফ এমার্জেন্সি উইথ দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। কি বলেছে? রাষ্ট্রপতি দেশের যে কোনো একটা ক্রাইসিস মোমেন্টে যে কোনো ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারে। এমার্জেন্সি সিদ্ধান্তগুলো কে নেয়? রাষ্ট্রপতি নেয়। অনেক সময় আপনারা খেয়াল করেছেন, ধরেন কারো ফাঁসি হচ্ছে, এখন ফাঁসি হওয়ার একদম শেষ একটা স্টেজ থাকে রাষ্ট্রপতির ক্ষমা। যদি সে এমন কোনো কিছু করতে পারে বা এমন কোনো ভালো কাজ করতে পারে, তাতে রাষ্ট্রপতির কাছে যদি শেষে ক্ষমা চায় এবং রাষ্ট্রপতি যদি তাকে ক্ষমা করে দেয়, তাহলে কিন্তু সেখানে ফাঁসিও স্থগিত হবে, তাই না? সো রাষ্ট্রপতির ক্ষমার একটা বিষয় কিন্তু থেকে যায়। সো আপনি মনে রাখবেন যে এই যে দেশে অনেক সময় হয় কি, কারফিউ দেয় বা হচ্ছে ধরেন দেশে একটা জরুরি অবস্থা জারি করে, এটা কিন্তু কি করতে পারে? রাষ্ট্রপতি করতে পারে। এটা কিন্তু রাষ্ট্রপতি করতে পারে। সো এই যে পাওয়ারগুলো, মানে দেশের কোনো একটা এমার্জেন্সি যদি ক্রাইসিস তৈরি হয় যেটার মাধ্যমে আমরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অবশ্যই সেটা ঠেকানোর জন্য সে কি করতে পারে? এমার্জেন্সি একটা ব্যবস্থা নিতে পারে। এবার দেখেন লেজিসলেটিভ পাওয়ার। এটা বলতে কি বুঝিয়েছে? has the power to give assent to bills passed by parliament making them law. আপনারা দেখেন না বিভিন্ন ধরনের সংগঠনগুলো বা বিভিন্ন ধরনের যে পাবলিক অর্গানাইজেশন কিভাবে হয় বলেন তো? পার্লামেন্টে ল পাস করার মাধ্যমে।
এই যে দেখেন ওয়াবদা, তারপরে আপনার বিডিবি, বিডব্লিউডিবি, বিটিসিএল, বা এই যে বিভিন্ন যে পাবলিক অর্গানাইজেশনগুলো, এগুলো আপনারা ইন্টারে মনে হয় পড়েছেন। পাবলিক অর্গানাইজেশন কিভাবে হয়? সংসদে বিল পাসের মাধ্যমে হয়, সংসদে আলাদা আইন পাসের মাধ্যমে হয়। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো কিন্তু সরকারি আইনে চলে না। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কিন্তু আলাদা আইন আছে, যেটা পার্লামেন্টের মাধ্যমেই কিন্তু তৈরি হয়েছে। ওই পার্লামেন্টের মাধ্যমেই আলাদা আইন তৈরি হয়ে কিন্তু স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান চলে। ঠিক আছে? এই যে দেখেন পাবলিক ইউনিভার্সিটিগুলো, এগুলো কিন্তু স্বায়ত্তশাসিত হিসেবে চলে। ঠিক আছে? এটা কিন্তু তাদের কিন্তু আলাদা আইন আছে, তারা আলাদাভাবে সিদ্ধান্ত নিতে পারে। সো এটা হচ্ছে লেজিসলেটিভ পাওয়ার। এবার দেখেন ক্যান অ্যাড্রেস পার্লামেন্ট এন্ড সেন্ড মেসেজ অন ইম্পর্টেন্ট ন্যাশনাল ইস্যুস। কি বলেছে? পার্লামেন্টে যে কোনো ধরনের ন্যাশনাল ইস্যুস সে কিন্তু উত্থাপন করতে পারে। আপনারা কখনো সংসদ দেখেছেন বিটিভিতে? আমি একটা সময় খুব সংসদ দেখতাম, মানে সংসদের আলোচনাগুলো আমার ভালো লাগতো। দুই পক্ষ যখন আলোচনা করে তখন আমার কাছে মনে হতো যে অনেক ধরনের ইনফরমেশন এখান থেকে জানা যায়। দুই পক্ষ যখন ইনফরমেশন তুলে ধরে তখন সংসদ থেকে অনেক ইনফরমেশন জানা যায় দেশ সম্পর্কে। সো তখন আমি এই সংসদে একটা সময় দেখতাম, এখন যদিও আর দেখা হয় না। এবার দেখেন জুডিশিয়াল পাওয়ার। জুডিশিয়াল পাওয়ার কি বলেছে? হ্যাজ দ্য অথরিটি টু গ্র্যান্ট পার্ডনস। এই যে যেটা আমি বলেছিলাম এখন আপনাদেরকে, দেখেন গ্র্যান্ট পার্ডনস, তারপর বলেছে রেসপাইটস অর রিভিশনস অফ পানিশমেন্ট টু ইন্ডিভিজুয়াল কনভিক্টেড। কোন একজন আসামির ক্ষমা অথবা তার শাস্তি কমানো, তার সাজা কমানো অথবা বাড়ানো, এই ধরনের সিদ্ধান্তগুলো কে নিতে পারে? রাষ্ট্রপতি নিতে পারে দেশের ক্রাইসিস মোমেন্টে। ঠিক আছে? এবার দেখেন ডিপ্লোম্যাটিক পাওয়ার্স। ডিপ্লোম্যাটিক পাওয়ার্স কি? দ্য প্রেসিডেন্ট অ্যাপয়েন্টস অ্যাম্বাসেডরস এন্ড হাই কমিশনস টু আদার কান্ট্রিজ। আপনারা দেখেছেন অন্যান্য দেশের হাই কমিশন থাকে, কিন্তু দেখেছেন না? রাষ্ট্রদূত থাকে। সো এগুলো কি অ্যাপয়েন্ট করে? রাষ্ট্রপতি। এবার দেখেন রিসিভস ক্রেডেনশিয়ালস ফ্রম ফরেন ডিপ্লোম্যাটস। ফরেন ডিপ্লোম্যাটস যারা থাকে তাদের কাছ থেকে সকল ধরনের ইনফরমেশন এটা কে নেয়? রাষ্ট্রপতি নেয়। আচ্ছা, এবার দেখেন মিলিটারি পাওয়ার। দ্য প্রেসিডেন্ট ইজ দ্য কমান্ডার ইন চিফ অফ দ্য আর্মড ফোর্সেস বাট অপারেশনাল কন্ট্রোল ইজ ভেস্টেড ইন দ্য প্রাইম মিনিস্টার। আপনারা জানেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কে? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান কে? নো, প্রধানমন্ত্রী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওখানে থাকে প্রধানমন্ত্রী, কিন্তু দেখেন এই যে এখানে উল্লেখ করেছে দ্য প্রেসিডেন্ট ইজ দ্য কমান্ডার ইন চিফ অফ আর্মড ফোর্সেস। দেখেন আর্মড ফোর্সের কমান্ডার কে? প্রেসিডেন্ট। বাট অপারেশনাল কন্ট্রোল ইজ ভেস্টেড ইন দ্য প্রাইম মিনিস্টার। অপারেশনাল কন্ট্রোল কার কাছে? প্রাইম মিনিস্টারের কাছে। এখানেই কিন্তু পার্থক্যগুলো দেখেন। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন মিসেলেনিয়াস পাওয়ার বলতে আদার্স পাওয়ারগুলো বুঝিয়েছে। এখানে কি বলেছে? দ্য প্রেসিডেন্ট পারফর্মস সেরিমোনিয়াল ডিউটিস সাচ অ্যাজ অ্যাওয়ার্ডিং অনার্স এটসেট্রা। দেখেন না বিভিন্ন ধরনের ইউনিভার্সিটিতে যখন কনভোকেশন হয়, দেখেছেন কনভোকেশন? তো কনভোকেশন যখন হয় তখন বক্তব্য কে দেয়? ওখানে প্রধান কে থাকে? কাকে নেওয়া হয়? প্রেসিডেন্টকে। কনভোকেশনের মধ্যে প্রধান কে থাকে? প্রেসিডেন্ট থাকে। প্রেসিডেন্ট কিন্তু অ্যাওয়ার্ডগুলো দিয়ে থাকে, প্রেসিডেন্ট কিন্তু এই যে আপনার গোল্ড মেডেলগুলো দিয়ে থাকে, সার্টিফিকেটগুলো দিয়ে থাকে। সো মিসেলেনিয়াস পাওয়ারের মধ্যে এই পাওয়ারটাকে বলেছে যে অ্যাওয়ার্ড অনার্স প্রেজেন্টিং ওভার স্টেট ফাংশনস। বুঝতে পেরেছেন? তাহলে আমরা প্রেসিডেন্টের পাওয়ারের মধ্যে কি কি পেলাম? এক্সিকিউটিভ পাওয়ার পেলাম, লেজিসলেটিভ পাওয়ার, জুডিশিয়াল পাওয়ার, ডিপ্লোম্যাটিক পাওয়ার, মিলিটারি পাওয়ার এন্ড মিসেলেনিয়াস পাওয়ার। এখন বলেন যদি আপনাদেরকে এরকম কোশ্চেন করা হয় যে প্রেসিডেন্টের পাওয়ারগুলো আপনারা উল্লেখ করেন, পারবেন না? এটাকে মুখস্থ করতে হবে। অলরেডি এখানে বসে কিন্তু মুখস্থ হয়ে যাওয়ার কথা। ঠিক আছে? এখানে বসেই মুখস্থ হয়ে যাওয়ার কথা যদি আমার সাথে পড়ে থাকেন। এইবারে দেখেন আরেকটা জিনিস পড়ানোর পরে একটা কম্পেয়ার দেখাচ্ছি। এবার পরে দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। এখন দেখেন আমরা রাষ্ট্রপতির পাওয়ার সম্পর্কে জানলাম, সে কি কি করতে পারবে। এবার আমরা দেখবো যে প্রাইম মিনিস্টার কি কি করতে পারবে, তার কি কি ক্ষমতা আছে। ঠিক আছে? এখানে দেখেন প্রথমে বলেছে দ্য প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ দ্য হেড অফ দ্য গভর্নমেন্ট। ওইটা কি ছিল? হেড অফ দ্য নেশন। দেখেন ডিফারেন্সগুলো বুঝেন। যখন প্রেসিডেন্ট করেছিলেন তখন ছিল কি? হেড অফ দ্য নেশন। কিন্তু এখন করছেন প্রাইম মিনিস্টার, তখন কি? হেড অফ দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের হেড কে? প্রধানমন্ত্রী। আচ্ছা, এবারে দেখেন এক্সারসাইজ এ সিগনিফিকেন্ট এক্সিকিউটিভ পাওয়ার। এখানেও কিন্তু সেম পাওয়ারগুলো আছে, কিন্তু এর মধ্যে কি কি পড়ে দেখেন। এক্সিকিউটিভ পাওয়ারের মধ্যে কি আছে? দ্য প্রাইম মিনিস্টার লিডস দ্য এক্সিকিউটিভ ব্রাঞ্চেস অফ দ্য গভর্নমেন্ট এন্ড ইটস রেসপন্সিবল ফর দ্য ডে টু ডে অ্যাডমিনিস্ট্রেশন। এই যে ডে টু ডে যে কাজগুলো তার গভর্নমেন্ট কি করছে, কোথায় করছে, কেন করছে, কোথায় ইমপ্রুভ করা দরকার, কোথায় একটা আইন পাস করা দরকার, কোথায় একটা সিদ্ধান্তে আসা দরকার, কোনটা স্টপ করা দরকার, কোনটা স্টার্ট করা দরকার, এই যে অপারেশন লেভেলগুলো ডে টু ডে
যে ব্যাপারগুলো এগুলো কে দেখে, এগুলো কার দায়িত্ব? প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি তো এগুলোর দায়িত্ব দিয়ে দিল, রাষ্ট্রপতি কি করলো? এগুলোর দায়িত্ব সেট করে দিল, অ্যাপয়েন্ট করে দিল, কিন্তু সেটা প্রতিদিন খবর রাখা, সেটাকে আপডেট করা, সেগুলো সবকিছুর দায়িত্ব কার? প্রাইম মিনিস্টার। দেশে কি হচ্ছে সবকিছু প্রাইম মিনিস্টার দেখবে। এবারে দেখেন চেয়ার্স দ্য ক্যাবিনেট এন্ড কোঅর্ডিনেটস দ্য অ্যাক্টিভিটিজ অফ অল মিনিস্ট্রিজ এন্ড ডিপার্টমেন্ট। যতগুলো মিনিস্ট্রি আছে, যতগুলো ডিপার্টমেন্ট আছে, সবগুলোকে কোঅর্ডিনেট করার দায়িত্ব কার? প্রাইম মিনিস্টারের। এবার দেখেন লেজিসলেটিভ পাওয়ারের মধ্যে কি, দ্য প্রাইম মিনিস্টার প্লেস আ কি রোল ইন দ্য লেজিসলেটিভ প্রসেস, ইন্ট্রোডিউসিং বিলস এন্ড পলিসিজ ইন পার্লামেন্ট। কি বলেছে? পলিসিগুলো উত্থাপন করছে প্রাইম মিনিস্টার, কিন্তু সেটাকে ধরেন অনুমতি দিচ্ছে কে? একসেপ্ট করছে কে? রাষ্ট্রপতি। আপনি কিন্তু রাষ্ট্রপতির শেষ কি বলে অ্যাসিউরেন্স পাওয়ার পরে আপনি টাইম পাস করতে পারবেন, তাই না? তার একটা অ্যাপ্রুভাল পাওয়ার পরে আপনি আইন পাস করতে পারবেন, কিন্তু এই বিলটা উত্থাপন করবে কে? প্রাইম মিনিস্টার। এবং প্রাইম মিনিস্টারের যে গভর্নিং বডি থাকবে, প্রাইম মিনিস্টার যে পার্লামেন্ট থাকবে, পুরো তারা মিলে কি করবে? একটা প্রস্তাব উত্থাপন করবে বা কোনো একটা বিল উত্থাপন করবে। ধরেন একটা রাস্তা করবে, ধরেন কোনো একটা সেতু করবে, তো বিলটা তো আগে উত্থাপন করতে হবে। বিলটা অ্যাপ্রুভ করার বিষয় কিন্তু পরে আসছে, প্রথমে কি উত্থাপন করতে হবে। এই যে প্রপোজালটা দিচ্ছে, এটা কে দিচ্ছে? প্রাইম মিনিস্টার। আর যে অ্যাপ্রুভ করছে সেটা কে করছে? রাষ্ট্রপতি। বুঝেছেন তফাৎটা কোথায়? আচ্ছা, এবার দেখেন জুডিশিয়াল পাওয়ারের মধ্যে কি আছে। The Prime Minister advised the President on the appointment of judges to the Supreme Court. কি বলেছে দেখেন, রাষ্ট্রপতির সময় করেছেন, রাষ্ট্রপতি অ্যাপয়েন্ট করে, রাষ্ট্রপতি কি করে? অ্যাপয়েন্ট করে। আর এখানে বলেছে the Prime Minister advises the President. প্রাইম মিনিস্টার কি করে? প্রেসিডেন্টকে অ্যাডভাইস করে যে আপনি তাকে নিতে পারেন, এখানে তাকে অ্যাপয়েন্ট করতে পারেন, এটা মানে আমার দেশের জন্য কোনটা ভালো হবে সেটা প্রাইম মিনিস্টার অ্যাডভাইস করতে পারে, কিন্তু সেটা সে গ্রহণ করবে কিনা বা অ্যাপ্রুভ করবে কিনা সেটা আমাদের প্রেসিডেন্টের দায়িত্ব। ঠিক আছে, এবার দেখেন মিলিটারি পাওয়ার এক্সারসাইজেস কন্ট্রোল ওভার দ্য আর্মড ফোর্সেস। কার উপরে দেখেন, কার উপরে কন্ট্রোল করছে? আর্মড ফোর্সেস উইথ দ্য অথরিটি টু ডিপ্লয় देम এন্ড মেক ডিসিশন টু ডিফেন্স ম্যাটার। কি বলেছে? এখানে হস্তক্ষেপ করছে এবং দেশের কোনো ধরনের কোনো সমস্যা হলে, দেশ বহিঃশত্রু দ্বারা যদি আক্রমণ করা হয় বা দেশের কোনো ধরনের ক্রাইসিস তৈরি হয়, তখন এটাকে কন্ট্রোল করে কে? প্রাইম মিনিস্টার। এবারে দেখেন ফরেন অ্যাফেয়ার্স। The Prime Minister directs the country's foreign policy, represent Bangladesh in international forums and negotiation trades. আচ্ছা, প্রাইম মিনিস্টার এখানে কি করলো? আপনার ফরেন অ্যাফেয়ার কি হচ্ছে না হচ্ছে, দেশের রিজার্ভ কতটুকু আছে কতটুকু নাই, আমার দেশে কতটুকু রিজার্ভ দরকার বা যদি কম থাকে সেই রিজার্ভটা কিভাবে বাড়াতে হবে, সকল কিছু দেখাশোনা কি করে? প্রাইম মিনিস্টার করে। আপনার অ্যাপ্রুভাল গুলো কার কাছ থেকে আসে? রাষ্ট্রপতি থেকে আসে। এবার দেখেন মিসেলেনিয়াস পাওয়ারের মধ্যে দ্য প্রাইম মিনিস্টার ক্যান মেক এনি অ্যাপয়েন্টমেন্টস। কি বলেছে এটা খেয়াল করেন, দ্য প্রাইম মিনিস্টার ক্যান মেক এনি অ্যাপয়েন্টমেন্টস টু ইম্পর্টেন্ট গভর্নমেন্ট positions and has a significant role in shaping domestic and economic policy. ডোমেস্টিক এবং ইকোনমিক পলিসি গুলো তৈরি করার জন্য এই যে অ্যাপয়েন্টমেন্ট গুলো, ইম্পর্টেন্ট যে পলিসি মেকিং গুলো, এগুলো কে করে? প্রাইম মিনিস্টার করে। এগুলো কে করে? প্রাইম মিনিস্টার করে। অবশ্যই প্রাইম মিনিস্টারের বিভিন্ন ধরনের গভর্নিং বডি থাকে, আইন পরিষদ আলাদা থাকে, আপনার জুডিশিয়ারি আলাদা থাকে, বিভিন্ন ধরনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলাদা থাকে। সকল কিছুর ভিত্তিতে কি হয়? একটা আইন তৈরি হয়। তাহলে আপনারা এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্ট এই দুইজনের পাওয়ারের মধ্যে ডিফারেন্স দেখান, পারবেন না দেখাতে? বলেন, এরকম একটা কোশ্চেন যদি হয় যে ডিফারেন্স বিটুইন দ্য পাওয়ার অফ প্রাইম মিনিস্টার এন্ড প্রেসিডেন্ট, আপনারা কিন্তু খুব সহজে দেখাতে পারবেন। কেন জানেন? এখানেও 6টা পয়েন্ট, ওখানেও 6টা পয়েন্ট। এখানে পয়েন্টের মধ্যে যেটা বলেছে ওখানে তার উল্টো বলেছে। এখানে হচ্ছে ওখানে আপনার কি করছে? অ্যাপয়েন্টমেন্ট অ্যাপ্রুভ করছে, এখানে অ্যাপয়েন্টমেন্ট অ্যাডভাইস করছে। আবার দেখেন ওখানে হচ্ছে হেড অফ দ্য নেশন, এটা কি হেড অফ গভর্নমেন্ট, ওখানে অফার করা হচ্ছে, আপনার প্রেসিডেন্ট হচ্ছে অ্যাকসেপ্ট করছে, আর এখানে কি অফার করছে। তো এই পরিবর্তনগুলো বা এই ডিফারেন্সগুলো যদি আপনারা লিখতে পারেন তাহলে কিন্তু পরীক্ষায় খুব সহজেই মার্ক চলে আসে। কেন আমি আপনাদেরকে বলি যে আপনারা শুধুমাত্র মুখস্থ বিদ্যা থাকবেন না, আপনারা একটা জিনিসকে একবার যদি মনোযোগ দিয়ে শুনতে পারেন তাহলে কিন্তু মুখস্থ হয়ে যায়। আপনারা কি জানেন এই যে যখন আইএলটিএস এর প্রিপারেশন নেয় কেউ, মানে আইএলটিএস এর প্রিপারেশনের প্রথমে একটা কথা থাকে কি জানেন? যে কোনো জায়গায় আপনারা ভর্তি হন, প্রথমে বলে আপনারা মানে ইংরেজির মধ্যে চলে আসেন। আপনারা সকাল থেকে রাত পর্যন্ত যাই করবেন
সারাক্ষণ যেন মানে আশেপাশে ইংরেজি শুনতে পান, এরকম একটা পরিবেশ ক্রিয়েট করেন, তাহলেই আপনাদের ইংরেজি প্রিপারেশন সবচেয়ে ভালো হবে। দেখেন আপনারা যখন ছোট থাকেন, মানে আমরা যখন ভাষাটা শিখতে শুরু করি, প্রথমে তো আমরা মায়ের মুখ থেকেই আসলে ভাষাটা শিখি, কারণ ওই যে মা যে ডাক দেয়, মা বলে, আম্মু বলে বা বিভিন্ন নামে যে ডাকে বাচ্চাদেরকে, ওখান থেকেই কিন্তু কথা বলার সূচনা। তো এই যে বাচ্চাটা কথা শিখছে, কিভাবে শিখে বলেন তো? আমরা কি বাচ্চাদেরকে গিয়ে শিখাই, বলো বাবা বলো, বলো মা বলো, এটা কি আমরা এইভাবে শিখাই? সে টিয়া পাখি দেখে টিয়া পাখি বলছে, সে একটা মানুষকে দেখে মানুষ বলছে, একটা মুরব্বী দেখে দাদা ডাকছে, এটা কিন্তু বাচ্চাদের শিখিয়ে দেওয়া লাগে না। একটা দাড়িওয়ালা একজন মুরব্বী দেখেছে, সে কিন্তু দাদা অথবা নানা মানে দেখে ফেলেছে। ধরেন সে পুলিশ দেখে পুলিশ মানে পুলিশ বলছে, ভয় পাচ্ছে। এই যে ব্যাপারগুলো, এখন দেখেন আমরা কিন্তু কোনো বাচ্চাদেরকে কথা এভাবে করে একদম শিখাতে শিখাতে বড় করি না। ওরা ওই যে শুয়ে থাকে, শুয়ে থেকে আপনার ওই বাংলা মানে ইয়েগুলো শুনতে থাকে, ওদের কানে যেতে থাকে, কানে যেতে যেতে ওরা কিন্তু কথা শিখে দেয়। তো আপনারা একবার পড়লে যা যতখানি উপকার না হয়, একবার লিখলে তার চাইতে বেশি উপকার হয়, একবার শুনলে তার চাইতে বেশি উপকার হয়। এই জন্য বলে যে আপনি যদি ভালো একজন বক্তা হতে চান, আপনাকে সবার আগে একজন ভালো শ্রোতা হতে হবে। আপনাকে সবার আগে কি হতে হবে? ভালো শ্রোতা হতে হবে। আমার এখনো কোনো জিনিস পড়লে যতটুকু মনে না থাকে, কেউ আমাকে বললে সেটা মনে থাকে বেশি, কারণ আমি হঠাৎ করেই এটা ক্যাচ করতে পারি যে অমুক আমাকে এটা বলেছিল। তো আপনারা ক্লাসে পড়াগুলো শেষ করে ফেলেন, দেখবেন যে খুব দ্রুত পড়াটা শেষ হয়ে যাচ্ছে, কঠিন লাগছে না। আপনাদের সি সেকশন বেশ আগানো, সি সেকশন বেশ আগানো, এটা নিয়ে টেনশন করার কোনো প্রয়োজন নেই। আর আপনাদের এক্সাম এ বির সাথে হবে কিনা আমি এখনো শিওর না, আপনাদের ওদের সাথেই হবে। আচ্ছা আচ্ছা, এ সেকশনে ওদের মনে হয় ইয়ে পড়িয়েছে, হিস্ট্রি অফ বাংলাদেশ পড়িয়েছে, ইকোনমিক প্ল্যানিং অফ বাংলাদেশ পড়িয়েছে, ইন্ডাস্ট্রি অফ বাংলাদেশ পড়িয়েছে, আর এগ্রিকালচার মনে হয় পড়াচ্ছে, আমি এখনো শিওর জানি না, আপনারা একটু খোঁজ দিবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলেন আমাকে, কি বুঝতে পারেন না? শেষ কিন্তু আপনার এই চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার কিন্তু শেষ। দেখেন আমরা একটু শুরু থেকে আসি, একটু খেয়াল করেন, কথা হচ্ছে, আমি কিন্তু এখানে বসে দেখতে পাচ্ছি কারা কথা বলে। আচ্ছা, আমরা একটু প্রথম থেকে আসি, আমরা কি পড়েছি সেটা একটু দেখার ট্রাই করি। দেখেন, প্রথমে আমরা পড়েছি কনস্টিটিউশন কাকে বলে, একটা সংজ্ঞা। এবার বাংলাদেশের সংবিধানের জাস্ট এখানে কিছু ফিচার টাইপের দেয়া আছে যে বাংলাদেশের সংবিধান কাকে বলে। আমরা প্রথমে দেখেছি সংবিধান কাকে বলে, সেকেন্ডে আমরা দেখেছি বাংলাদেশের সংবিধান কাকে বলে, বুঝতে পেরেছেন? এরপর দেখেন দ্য ফোর ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ কনস্টিটিউশন। আপনারা চারটা প্রিন্সিপাল পড়েছিলেন, মনে আছে? প্রথমটা কি? ন্যাশনালিজম, দ্বিতীয়টা সোশ্যালিজম, তৃতীয়টা ডেমোক্রেসি, চতুর্থ সেকুলারিজম। ব্যাস, এটা জাস্ট একটা বর্ণনা, ছোট করে একটা বর্ণনা করবেন। এরপরে আসবে ফিচার। এখানে আমরা কয়টা ফিচার পড়েছি? 9টা ফিচার পড়েছি। ব্যাস, আমার ফিচার শেষ। এবার আসবে দ্য প্রেসিডেন্ট পাওয়ার, তারপর আসবে দ্য প্রাইম মিনিস্টার পাওয়ার। এবং এখানে একটা কোশ্চেন হতেই পারে, আমি এরকম একটা কোশ্চেন দিতেই পারি যে প্রাইম মিনিস্টার এবং প্রেসিডেন্টের পাওয়ারের মধ্যে একটা সম্পর্ক দেখাও বা একটা ডিফারেন্স দেখাও। তাহলে দেখেন আপনাদের অধ্যায়টা কিন্তু খুব একটা বড় না, মোটামুটি টাকা। এখন সেন্ট্রালি আপনাদের ইয়ে পড়াবে কিনা আমি জানি না, যেটা হচ্ছে মুঘল আমলের যেই বিষয়গুলো। আমি তো 47 থেকে আপনাদের শুরু করেছি, 47 থেকে 72 পর্যন্ত, তাই না? আচ্ছা, সেটা দেখা যাবে। এখানে